আমি রাফসান বলছি রয়্যাল প্যাসিফিক এডুকেশন থেকে। আমি সবসময় তোমাদের জন্য স্টাডি আপডেট নিয়ে ডিটেলসে ভিডিও বানাই, কারণ তোমরা যেন সেখান থেকে তোমাদের যে প্রবলেমগুলো নিয়ে তোমরা ফেস করতেছো সেগুলো নিয়ে একটা প্রোভাইড ইনফরমেশন পাও এবং তোমরা যেন একটা ভালো কান্ট্রিতে পড়ে সেটেল হতে পারো, রাইট? সো আজকে আমাদের ভিডিওর টপিকটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা না, যে শেষ হয়ে হলো না শেষ, ব্যাপারটা এরকম। তো অনেকে আছে যে বাইরে যখন পড়তে যেতে চায় একবার অ্যাপ্লাই করে বা দুইবার অ্যাপ্লাই করে, বাট করার পর একটা সার্টেন টাইম পর যখন রিজেকশন আসে তখন তারা অনেকটাই মন ভেঙে পড়ে, কারণ একটা কান্ট্রিতে যেতে হলে অনেক চড়াউটা পাড়ি দিয়ে একটা ভিসা আসে। সো সেখান থেকে যখন রিজেকশন আসে তখন অনেকে আর ট্রাই করে না, অনেকে তার এই গোল থেকে সরে যায়। সো আলটিমেটলি ভিসা রেজিস্ট্রেশনগুলো কেন আসে, আর ভিসা রেজিস্ট্রেশন হলেই কি আমরা কি আর যেতে পারবো না? ভিসা রেজিস্ট্রেশনের যে অনেকগুলো পয়েন্ট আছে, সেই কি পয়েন্টগুলোর মধ্যে একটা নিয়ে কথা বলবো। ফার্স্টে আমরা যদি বলি আমাদের প্রপার ডকুমেন্ট সাবমিশন। সো এক একটা কান্ট্রির এক এক অ্যাম্বাসি ওয়াইজ এক এক ডকুমেন্ট সাবমিট করতে হয়। কোনো কোনো কান্ট্রিতে বায়োমেট্রিক লাগে, অ্যাসেট এভ্যালুয়েশন লাগে, পুলিশ ক্লিয়ারেন্স লাগে, হ্যাঁ। সো নোটারি করতে হয়। সো অনেকগুলো ডকুমেন্ট লাগে। সো এই ডকুমেন্টগুলোকে অ্যাম্বাসির নিয়ম অনুযায়ী কীভাবে সাজাতে হবে, গুছাতে হবে, সেটা আমরা ডেফিনেটলি তোমরা রয়্যাল প্যাসিফিক এডুকেশনে আসলে তোমাদের পছন্দের কান্ট্রির ডিটেলসগুলো জেনে যেতে পারবে। আমরা এই ব্যাপারে ফ্রি কাউন্সিলিং দিয়ে থাকি। আর তোমরা যদি নিজেরাও করতে চাও তাহলে সেক্ষেত্রে অ্যাম্বাসি ওয়েবসাইট থেকেও তোমরা এই ডিটেলসগুলো জানতে পারবে। তো সে ওয়াইজ যদি তোমাদের ডকুমেন্টগুলো সাবমিট করো তাহলে তুমি ডেফিনেটলি তোমার ভিসার যে রিজেকশনের যে একটা চিন্তা সেটা অনেকটাই কমে যাবে, ঠিক আছে? সো আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফান্ড শো প্রপারলি। আমাদের প্রত্যেকটা কান্ট্রিতে, ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতে আমি যদি বলি, প্রপারলি একটা ফান্ড শো করতে হয়। তো সেই ফান্ডগুলো শো কি ফান্ড শো, যে ওখানে একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়, স্পন্সর কে হবে, তার আয়ের উৎস কি, এই সব কিছু একটা প্রপার এক্সপ্লেনেশন দিতে হয়। তো তুমি যদি নিয়ম অনুযায়ী, হ্যাঁ আমি এত টাকা দিব, আমার বেশি টাকা আছে, টাকা বেশি বা কম ম্যাটার করে না, টাকাটা প্রপারলি অ্যাম্বাসি রুলস ওয়াইজ যদি ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টটা যেভাবে রাখতে হয় সেভাবে রাখো, তাহলে সেক্ষেত্রে তোমার ফান্ডের যে প্রপার সাপোর্টটা সেই রিলেটেড জিনিসগুলোতে তুমি একবারে টেনশন ফ্রি থাকতে পারবে, হ্যাঁ। সো আমি যদি বলি আমাদের থার্ড পয়েন্ট হচ্ছে এক্সপ্লেনেশন প্রপারলি। প্রত্যেকটা জিনিস এক্সপ্লেনেশন আছে। ভিসার ক্ষেত্রে আমি যদি বলি এসওপি লাগে, কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে স্টেটমেন্ট অফ পারপাস, এবং আমি যদি বলি ফান্ড, এই যে তুমি যে টাকাটা ব্যাংক স্টেটমেন্টের জন্য দেখিয়েছো, যেটা আমি সেকেন্ড পয়েন্টে বলেছি, টাকাটা তুমি কিভাবে দেখাবে, তোমার স্পন্সর কে হবে, তার ইনকাম সোর্স কি, তার ট্যাক্স ক্লিয়ারেন্স ঠিকঠাক আছে কিনা। সো এই সকল ডকুমেন্টগুলোর আপডেট যদি তুমি প্রপারলি সাবমিট করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার ভিসা রেজিস্ট্রেশনের রেটটা অনেকটাই কমে যাবে। অ্যান্ড ফাইনালি আমি যদি বলি সাবমিট প্রপারলি। আমরা অনেক সময় সব ডকুমেন্ট গুছাই, কিন্তু সাবমিট করার সময় আমরা প্রপারলি সাবমিট করি না, যে কোন ডকুমেন্টের পর কোনটা লাগবে। অনেক সময় দেখা গেছে সবই করলাম, বাট ভুলবশত কোনো একটা ডকুমেন্ট হতে পারে দিলাম না, তো সেক্ষেত্রে আমাদের ভিসাটা রিজেক্ট হতে পারে। সো অ্যাম্বাসি কর্তৃক নিয়ম অনুযায়ী যে পয়েন্ট ওয়াইজ তোমার ডকুমেন্টগুলো লাগবে সেগুলোকে আগে থেকেই ভালো মতো খেয়াল করে সাবমিট করার আগেও একবার ফাইনালি রিভিউ করে সাবমিট করলে সেক্ষেত্রে আমাদের ভিসা রিজেকশনের রেটটা অনেকটাই কমে যাবে। ওকে, সো এখন কথা হচ্ছে যে আমি এত কিছু সব কিছু করলাম, করার পরে হয়তো বা সাবমিট করলাম, করার পর কোনো কারণে আমার ভিসা রিজেক্ট আসছে, তার মানে কি আমি কি আর ওই কান্ট্রিতে যেতে পারবো না, বা ভিসা রিজেক্ট হয়েছে বলে কি আমি কি আর কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারবো না, বা পরের বার করলেও ভিসা রিজেক্ট হবে? ব্যাপারটা এমন না। আমি যদি বলি বাংলাদেশ থেকে সব থেকে ভিসা রিজেক্টের যদি আমি রেশিও হিসাব করি তাহলে সব থেকে বেশি এই কান্ট্রিগুলোতে ভিসা রিজেক্ট হয়। এবং আমি যদি বলি প্রপার ডকুমেন্ট থাকলে হয় না, বাট যদি ঠিকমতো এক্সপ্লেনেশন না করা যায় তাহলে সেক্ষেত্রে ভিসা রিজেকশন রেটটা আমাদের দেশে কানাডা, ইউএসএ এবং অস্ট্রেলিয়া এবং ইউকেতে মোটামুটিভাবে একটু বেশি। ইউকেতে খুব একটা বলবো না, বাট ইউএসএ, কানাডা এবং অস্ট্রেলিয়াতে ভিসা রিজেকশন রেটটা অনেক বেশি। তো অনেকে বলে যে ভাই আমি তো অলরেডি একবার অ্যাপ্লাই করে রিজেক্ট হয়ে গেছি, আমি কি আবার অ্যাপ্লাই করবো? হ্যাঁ, ফ্যাক্ট, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমি যদি বলি অনেকে আছে যে 2 বছর 3 বছর আগেও ভিজিটের জন্য অ্যাপ্লাই করেছিল, রিজেক্ট হয়েছে, তারপরও আবার 3 বছর পর যখন পড়াশোনার জন্য করেছে তার ভিসা হয়ে গিয়েছে। সো ফ্যাক্ট এইটাই যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তবে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যদি ভিসার ক্ষেত্রে রিজেক্টেড হতেই পারে, এটা খুব কমন ফ্যাক্ট। এখন আমি যদি বলি খুব ইজিলি এখন হচ্ছে, যদি বলি সব থেকে ইউএসএতে এবং কানাডাতে এবং অস্ট্রেলিয়াতে হিউজ ভিসা রিজেক্ট হচ্ছে। সো আপনি রিজেক্ট হলে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো প্রবলেম নেই। বাট সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি প্রিভিয়াস রিজেকশনের কী কারণটা ছিল। আপনি আগে যে কারণটা ছিল সে সেম কারণটা দিয়ে যদি আবার অ্যাপ্লাই করেন তাহলে সে আবার রিজেকশনই আসবে। সো আমাদের ফার্স্টের ওই কারণটাকে নিয়ে আমরা যদি প্রপারলি যদি সব কিছু আবার গুছিয়ে সলভ করে যদি আবার সাবমিট করি তাহলে সেক্ষেত্রে আমাদের ডেফিনেটলি অনেকে সেকেন্ড টাইম, অনেকে থার্ড টাইমে গিয়েও আবার অ্যাপ্লাই করে ভিসা পায়। সো হতাশ হওয়া যাবে না, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি প্রথমেই চিন্তা করেন যে আমার তো রিজেকশন আসছে, আমার তো যাওয়া হচ্ছে না, বা আমি পারবো না, আপনি চেষ্টা একবার করেই স্যালেন্ডার করলেন। অনেকে সেকেন্ড থার্ড টাইমেও হয় এবং এটা করা যায়, অ্যাপ্লাই করা যায়। সো এটা নিয়ে এত বদল হওয়ার কোনো কারণ নেই, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সো
আমরা যদি বলি ভিসা রিজেকশনের ক্ষেত্রে মোটামুটিভাবে এই কয়টা পয়েন্টের দিকে একটু খেয়াল রাখতে হয় এবং পাশাপাশিভাবে আপনাকে মনোবল রাখতে হবে এবং চেষ্টাটাকে আপনাকে অব্যাহত রাখতে হবে। একবার পারেননি এরবারই এই না যে আপনি কখনোই পারবেন। সো এতক্ষণ যে আলোচনাগুলো করলাম আশা করি তোমরা ওখান থেকে বুঝতে পেরেছো যে আমাদের কী কী ব্যাপারগুলোতে খেয়াল রাখা উচিত। সো তোমরা চাইলে আমাদের রয়্যাল প্যাসিফিক এডুকেশনের অফিসে আসতে পারো, বনানী অফিসে, এবং সেখানে আমরা তোমাদেরকে অ্যাডমিশন এবং ভিসার যেন রিজেক্ট না হয় সেই ব্যাপারগুলোতে প্রপারলি একটা গাইডলাইন দিব। তোমরা ইনশাল্লাহ খুব প্রপার একটা ডিসিশন নিতে পারবে এখান থেকে। কেমন? থ্যাংক ইউ।